আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে থাকা সকল পরিশ্রমী ভাইদের জানাই সালাম। আজকের এমন একটা হাতের কাজ নিয়ে কথা বলবো, যেটা ছোট মনে হলেও কোটি টাকার প্রজেক্টের ভিত শক্ত করে। বাংলা ভাষায় কনক্রিট পকার ভাইব্রেটর নিয়ে পূর্ণাঙ্গ কোনো ভিডিও নাই, কিন্তু এই একটা স্কিল প্রবাসে আপনার মূল্য বদলে দিতে পারে। প্রবাসে যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করেন তারা জানেন, একটা মেশিন বন্ধ মানে পুরো ঢালাই বন্ধ। তো ইঞ্জিন এবং পকার ভাইব্রেটরের একটা কম্বিনেশন সেট সব সময় আমাদের লাগে। যেমন গতকাল আমি যে ঢালাই করেছি সেখানে আমার 3 সেট রানিং এবং 1 সেট ব্যাকআপ হিসেবে রেখেছিলাম। তো পকার ভাইব্রেটর হচ্ছে ঢালাইয়ের প্রাণ। তো আজকের আমি এই বিষয়টা আপনাদের সামনে হাতে কলমে রিয়াল সাইড থেকে তুলে ধরব। তো চলুন আল্লাহর নামে শুরু করি। তো এই যে পকার ভাইব্রেটর যেটা দেখতেছেন, এটা একেবারে ড্যামেজ। এর যে রাবার হাউস, এরপরে সামনের পিছনের যত অংশ আছে, এরপর যে নিডেলের যে অংশ আছে প্রায় সবই নষ্ট। নিডলের ভিতরের যে স্প্রিং নষ্ট, এর ভিতরে অনেক অয়েল ঢুকে গেছে, গ্রিস ঢুকে গেছে, এবং এর যে রাবার হাউস সেটা 2 সাইডেই পুরো ড্যামেজ হয়ে গেছে। তো এটা ঠিক করার যে রেজাল্ট সেটাই আপনাদেরকে হাতে কলমে রিয়াল দেখাবো। তো এই যে মেটেরিয়াল যেটা দেখতেছেন, এটার নাম কি? আউটার রাবার হোস। এটা হচ্ছে ভাইব্রেটরের যে রাবার হোস পাইপ। তা দেখতেছেন, এটা একেবারে দীর্ঘদিন চলার কারণে ওই এলাকাটা পুরো ছড়িয়ে গিয়েছিল, কেটে গিয়েছিল। তো সেটারে একবারে আউট করে দিলাম। তো এই পাইপটায় থাকে টোটাল 2টা লেয়ার। উপরে হচ্ছে আউটার রাবার হাউস, আর দ্বিতীয় লেয়ার হচ্ছে স্টিল ওয়্যার ব্রেন্ডিং লেয়ার। তো ওই দুটো কাটার পরে ওর ভিতরে আরো একটা অংশ আছে। সেটা কি? সেটা যে ফ্লেক্সিবল ড্রাইভ শিফট, যেটা ওই যে তারের মতো, যেটা পাওয়ার ট্রান্সফার করে। অর্থাৎ ওই ইঞ্জিন থেকে তারের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার করে দেবে কোথায়? নজেলের মাথায়। তো এই যে দেখেন, এই অংশটা কাটলাম। তো এটা রাবার হাউস নিপল এখানে লাগিয়ে দিতেছি, যেন এটারে নতুনভাবে আবার প্রাণ দেয়া যায়। তো এই যে দেখতেছেন, এটার যে সিস্টেম, আমাদের যে ডাইস, সেটাতে সুন্দরভাবে আটকিয়ে এরপরে সামান্য টেপ লাগিয়ে নিতেছি। কি জন্যে? যেন এটা টাইট হয়। কারণ সামান্য লুজ থাকে, কখনো কখনো কিছুটা টাইট হয়। তো এক একটা মেটেরিয়াল 19-20 হতেই পারে, স্বাভাবিক। আর সেজন্যই কিছুটা টাইটের জন্য এটা হচ্ছে কি জোগাড় বলে, সহজ ভাষায় দেশি জোগাড়। প্রয়োজন মতো টেপ পেঁচিয়ে নিয়ে এটা দিয়ে দেবো ভিতরে, যেন এটা টাইট হয়। এখন এই যে দেখেন কত সুন্দর টাইট হয়েছে। তো রাবার হাউস নিপল রে সুন্দরভাবে ভিতরে বসাই নিতে হবে। এটা শিখতে গেলে আপনার ধৈর্য থাকা লাগবে। যে কোনো কাজ নতুন কিছু করে খেতে চাইলে, হাতের কাজ কিছু শিখতে চাইলে আসলে অনেক সময় দেওয়া লাগবে। তো এই যে দেখেন কোন সিস্টেমে আমরা এটা ঢোকাইতেছি। এর কোপলিংটা লাগিয়ে নিয়েছে যেন কাজটা আরো একটু সহজ হয়। এই যে এখন এই সাইড লাগিয়ে নিয়ে এটাকে টাইট দেওয়া হবে। যে রাবারের উপরে আমরা যে রাবার হাউস নিপল লাগালাম, এটাকে এই যে যন্ত্রটা দিয়ে টাইট দেওয়া হবে। তো এই যে যন্ত্রটা দিয়ে আমরা কাজ করতেছি, এটার বেশ কয়েকটা নামে যে যেখানে যেটা বলে ডাকে আর কি। যে হোস প্রেস মেশিন ম্যানুয়াল, বা হোস ক্রিম্পিং টুলস, বা ক্রিম্পিং টুলস ম্যানুয়াল, বিভিন্ন নামে যে এই নামে ডাকে পারেন আর কি। তো এই টুলসটা দিয়ে আমরা এটারে প্রেসার দিতেছি, এর উপরে চাপ দিতেছি, এবং ধীরে ধীরে এই যে লোহা স্টিলটারে সে একটা ফ্রেম হিসাবেই
ওই রাবারের উপরে বসিয়ে দিতেছে। আর এই জন্য কিছুটা সময় দিতে হবে ধীরে ধীরে। তাহলে কি হবে, আমাদের এই যে রাবার হাউস নিপল এবং রাবারের একটা ঢালাই হয়ে যাবে, একটা সংযোগ হয়ে যাবে, যেটা আর কোনোভাবেই ছুটবে না। তো এই যে দেখেন, খুব সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটা করতে হবে, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে যাইতেছে, এবং রাবারটারেও সে এভাবেই তার নিজের সাথে টাইট করে নিতেছে, যেন কোনোভাবেই এখান থেকে আর না ছুটে। ওই রাবার আবার নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, তারপরও এখান থেকে ছুটবে না। এই হচ্ছে এই মেটেরিয়ালের কাজ। তো এই ধাপটা শেষ করে আমরা আমাদের দ্বিতীয় ধাপে প্রবেশ করব। তো এই যে দেখেন আমাদের এই কাজটা শেষ। তো কাজটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, যাদের আপনাদের শখ নতুন কিছু করার, নতুন কিছু শেখার। আর হাতের কাজ জানা থাকলে মৃত্যু পর্যন্ত এর মূল্য আছেই, সে আপনারা জানেন হয়তো বা ভালোভাবেই। আর আমরা যে ডাইসটা ব্যবহার করতেছি এটা মাত্র 65 mm, কিন্তু অনেক পাওয়ারফুল জাপানি ডাইস। আরও একটা ডাইস আমার আছে যেটার দাম, যেটা 100 মিলিমিটার, দাম 150 টাকা। আবার এটা মাত্র 65 মিলিমিটার, তার এর দামও 150 টাকা। অর্থাৎ রিঙ্গিতে কনভার্ট, রিঙ্গিতের হিসেবে বলি আমরা মালয়েশিয়াতে সবসময় রিঙ্গিতে টাকা বলে সম্বোধন করি। তো এই যে দেখেন, এখন আমাদের যে হোস যেটা প্রস্তুত করেছি, এই হচ্ছে আমাদের হোস। তো আমাদের একটা সকেট লাগবে, সকেট আমাদের এক্সট্রা নাই, তো আমরা আর একটা পুরান ফাইটার থেকে এই যে খুলে নিতেছি। এই কানেক্টর সকেটটা আমাদের প্রয়োজন। কি জন্য প্রয়োজন? কারণ আমরা ফাইটারের যে কোপলিংয়ের সাইড সেখানে লাগাইয়ে দেবো নজেল, আর নজেলের সাইড সেখানে লাগিয়ে দেবো কোপলিং। অর্থাৎ এই যে দেখেন, এই অংশটা নতুনের মতোই আছে। এখানে আছে স্প্রিং, শক অ্যাবজার্ভ। যেহেতু স্প্রিং এই সাইডে আছে ভালো, সেহেতু এই সাইডে আমরা নজেল লাগিয়ে দেবো। তাহলে কি হবে, তাহলে এই ফাইটারটা নতুনের মতো দীর্ঘদিন আবার আমাদেরকে সার্ভিস দিবে। আর তার জন্য আমাদের এই সকেটটার প্রয়োজন পড়ে। তো রাবার হাউস এর কাজ মোটামুটি দেখলেন। এখন যে ভিতরের যে স্প্রিংটা যে পাওয়ার শেফট করে, এইটার যে রিপেয়ার আপনাদেরকে এই যে দেখাইতেছি। এই যে দেখেন আমাদের হাতে এখন যেটা আছে এটার নাম হচ্ছে ফ্লেক্সিবল ড্রাইভ শেফট কানেক্টর। তো এই যে দেখেন এই ভিতরের যে তারটা দেখতেছেন এটার নাম হচ্ছে ফ্লেক্সিবল ড্রাইভ শেফট। এটার কাজ হচ্ছে আমাদের যে মেশিনের যে পাওয়ার সেটাকেই ভাইব্রেটরের মাথায় অর্থাৎ নজেলে পাঠানো। তো আমরা এখন এটাকে ফিটিং করব। কি ফিটিং করব? ফ্লেক্সিবল ড্রাইভার শেফট এর যে কানেক্টর। তো এই যে দেখেন কানেক্টর লাগানোর জন্য আমাদের ছোট ছোট কিছু টুলস, ছোট ছোট কিছু বাড়ানো মেটেরিয়ালের প্রয়োজন হয়। এই যেমন কাপলিং এর ভিতরে যে অংশটা লাগে কাপলিং কানেক্টর, ওই অংশটারে দিয়ে আগে প্যাচ দিয়ে নিলাম, যেন আমাদের ভিতরের অংশ সঠিকভাবে সঠিক জায়গায় থাকে, নষ্ট না হয়। আর তার পাশাপাশি আমাদের যে টুলস, ক্রিম্পিং টুলস যেটা, সেটা দিয়ে আমরা আবারও এই যে টাইট দিতেছি প্রয়োজন মতো। এটা কি জন্য টাইট দিতেছি? যেন অন্য জায়গা থেকে কেটে যায় কিন্তু এখান থেকে ছুটে না যায়। যেহেতু আমরা পাইপ কেটেছি, হস কেটেছি, সুতরাং আমাদের এটা ছোট হয়ে গেছে। স্প্রিং যে ফ্লেক্সিবল ড্রাইভ শেফট এই তার, এটা ছোট হয়ে গেছে। যেহেতু ছোট হয়ে গেছে সেহেতু আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। তো পরিমাণ মতো মাপের কেটে আমরা এটাকেও ঠিক করে নিতেছি কানেক্টর দিয়ে। এখন আমরা এই যে মাপ দিয়ে দেখতেছি আবারও যে হোস এবং আমাদের যে তার, পাওয়ার শিফট তার বা ফ্লেক্সিবল ড্রাইভ শেফট, এটা ঠিক আছে কিনা। এখন এটা পুরোটাই বের করে নিতেছি যে দুই মাথারে আরও কিছুক্ষণ এর রোগ নির্ণয় করা হবে, এর যে ডায়াগনোসিস সেটা করা হবে যে আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো এটাও এই যে এখন আমাদের প্রায় প্রস্তুত। তো একটা অংশে আমরা যেখানে কানেক্টর লাগালাম সেটা এই যে, আর
যেটা অরিজিনাল আগের ছিল, আর যেহেতু আমরা একটা সাইড কেটেছি, সেই একটা সাইডে আমরা কাফলিং এর সাইডে দিব, আর যেটা অরিজিনাল সাইড ছিল, আগের যেটা অরিজিনাল সাইড ছিল, সেই সাইডটা আমরা এই যে নোজেল লাগিয়ে দেবো। তাহলে কি হবে, তাহলে এটা আরো দীর্ঘদিন সার্ভিস দিবে আমাদের এই পকার ভাইবারেটা। তো এই যে দেখেন আমাদের ফ্লেক্সিবল ড্রাইভ শিফট যে নরম তার, সেটাতে প্রয়োজন মতো গিরিশ লাগিয়ে দিয়েছি। তো আপনারাও এই সকল কাজ করতে গেলে যে প্রপার প্রসিডিওর সেটা ফলো করবেন, তাহলে আপনাদের যে মেটেরিয়ালগুলা, মেশিনারিগুলা, সেটা দীর্ঘদিন সার্ভিস দিবে। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল গ্রিস, হেভি ডিউটি গ্রিস, আমরা সেটা এখানে ব্যবহার করি। এই যে পাশে দেখতেছেন একটা কালো ড্রাম আছে, এই কালো ড্রামটা পুরোটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রিস, হেভি ডিউটি গ্রিস, এক ড্রাম। তো আমরা এই যে ধীরে ধীরে রাবার হাউসের ভিতরে ফ্লেক্সিবল ড্রাইভ শিফট বা নরম তার এটা ঢুকিয়ে দিতেছি। এর কাজ কি? এর কাজ হচ্ছে মেশিনে যে পাওয়ার বা মোটরে যে পাওয়ার তৈরি করবে, সেই পাওয়ারটারে নজেলে শিফট করে দেয়া, ভিতরে ঘুরবে, এই রাবারের ভিতরেও ঘুরবে। আর যেহেতু গিরিশ দিয়েছি, দীর্ঘদিনে যেমন ভালো থাকবে, ঠিক তেমনি ওটা ঠান্ডা থাকবে, বেশি গরম হবে না। ওকে, তো এখন চলেন আপনাদের নিয়ে যাব মেন যে অংশ, প্রধান যে অংশ, সেইটাই। সেটা কি? সেটা হচ্ছে নজেল হেড। তো বন্ধুরা, এটারে যদি এক নামে বলি তাহলে এটার নাম নজেল। আর এখন আমরা যেগুলো খুলবো সেগুলো হচ্ছে নজেল আউটার পার্টস, যে বাহিরের লোহার যে খোলস বা কেস, যেগুলো ভিতরের সকল পার্টসকে সাপোর্ট দেয় বা ঢেকে রাখে। আমরা যে কনক্রিটের ভিতরে ঢুকাবো, তো কনক্রিটের ভাব যে প্রভাব থেকে ভিতরের অংশকে সুরক্ষা দেয়, এটার নাম হচ্ছে ভাইব্রেটর হেড বডি হাউজিং। তো এটা খোলার পরে এর ভিতরের যে যন্ত্রাংশগুলো, এর ভিতরের যে ইঞ্জিনিয়ারিং, সেগুলা আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। এই যে খুলতেছে, এই যে এখন যেটা বেরোইতেছে, এটাকে বলে রোটার। এই রোটারের ইঞ্জিনিয়ারিং এমন ভাবে করা যে এর একটা সাইড মাথায়, একটা সাইড বেশি ভারী দেয়া, একটা সাইড হালকা দেয়া। তাতে কি হয়, বাড়ি খায়, যত করবে তত বাড়ি খাবে। এই যে দেখেন আমাদের স্প্রিংটা নষ্ট হয়ে গেছে, এই যে স্প্রিংটা একেবারে ভেঙে দুই টুকরা হয়ে গেছে। সুতরাং স্প্রিং এর কানেকশন একেবারে ছুটে গেছে। আর এই কারণেই আমাদের এই ভাইব্রেটরটা যে কাজ করতো না। আর যখন কাজ করতো না, আমাদের যে অনভিজ্ঞ যে সহকর্মী যারা ঢালাইয়ের কাজ করে, তারা শুধুমাত্র অতিরিক্ত প্রেসার বা এক সাইডে কিউজারে বলে, এক সাইডে ব্যাকা করে ধরে রাখতো। তাতে কি হয়েছে, ব্যাকা করে ধরে রাখতে কি, যেহেতু ওর দোল মারার জায়গা নাই, ও কিছুটা হইতো সাপোর্ট পেয়ে ওর যে ভাইব্রেশন যে কর্মক্ষমতা ফিরে পেত। তাতে কি হইতো, যে রাবার হাউস যেটা, রাবার হাউসটা ওখান থেকে গেছে কেটে, কারণ ব্যাকায় রাখার কারণে সেখানে যখন ঘর্ষণ লাগতেছে, তো রাবার হাউস ভালো থাকার কোনো প্রশ্নই আসে না। তো এই যে দেখলেন আমাদের যে রোটারের বাকি মেটেরিয়ালগুলো আমরা এখন নিজে লাগাইতেছি। রোটার খুলে নিয়েছি, নিয়ে রোটারের প্রথমেই যে বিয়ারিং, সেটাও আমরা পাল্টে দিতেছি। আর বিয়ারিং লাগানোর সিস্টেম হচ্ছে, ভালো নতুন বিয়ারিং আগে ঢুকিয়ে পেছনে একটা পুরানো বিয়ারিং বসিয়ে এটারে বাড়ি দিতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। তাহলে ওর প্রয়োজন মতো জায়গায় চলে যাবে। আর এই যে নতুন মেটেরিয়াল যেটা দেখতেছেন পার্টস, এই পার্টসটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে এই ভাইব্রেটরে আমরা কি করলাম, শুধুমাত্র নজেলে এই যে দুটো স্পেয়ার পার্টস চেঞ্জ করে দিলাম। একটা কি, বিয়ারিং, দ্বিতীয়টা হচ্ছে এই যে স্প্রিং। আর যে রাবারে কি করলাম, রাবারের দুই সাইড পরিবর্তন করার জন্য আমাদের লেগেছে সকেট। আর রাবার এক সাইড কেটে নষ্ট হওয়ার কারণে সেখানে প্রয়োজন পড়েছে কি, রাবার হাউস নিপল। তো এই যে আপনারা দেখেন ভিতরের অংশ,
পকার ভাইব্রেটর হেডের যে ভিতরের এই হেডের অংশ বা নজেল, আর এই নজেলের ভিতরের অংশ, তো নজেলের ভিতরে সবসময় পরিষ্কার রাখতে হয়, যেন বিন্দু মাত্র গিরিশ বা মবিল বা অন্য কোনো পানি জাতীয় কোনো পদার্থ না থাকে। এর ভিতরে একেবারে শুকনো থাকবে, একেবারে শুকনো, পরিষ্কার পরিচ্ছন্ন। যত বেশি পরিষ্কার থাকবে তত বেশি এর ভাইব্রেশন প্রভাব ফেলবে, তত বেশি ভাইব্রেশন হবে। আর এর ভিতরে যদি ঢুকে যায় তখন কি বাড়ি লাগার পরেও ভাইব্রেশন হবে না সহজে। তো এই যে আমাদের যে রোটার বা নজেলের ভিতরের অংশের কাজ প্রায় শেষ। এখন বিয়ারিং এবং এই স্প্রিং যেন দীর্ঘদিন ভালো থাকে সেজন্য আমরা এই যে প্রয়োজন মতো হেভি ডিউটি গ্রিস দিয়ে নিতেছি, এবং গ্রিস দেওয়ার পরে যে হাউজিং এর অন্যান্য পার্টস সেগুলো একে একে ফিটিং করতেছি। পার্টসগুলা একে একে ফিটিং করার পরে আমরা পরবর্তী যে ধাপ, আমাদের পরের ধাপে চলে যাব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর কোনো কাজ আসলে একদিনে হয় না। যদি আপনার চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনার প্রতিদিন করতে ইচ্ছা করবে। আর যত বেশি দিন কাজ করবেন, অভিজ্ঞতা যত বাড়বে, আপনার হাতের সাথে কাজ ততটা বেশি অ্যাডজাস্ট হবে। তো এই যে আমাদের মোটামুটি নজেলের ফিটিং শেষ পর্যায়ে। এই যে এখন আমরা এর যে ফাইনাল টাইট সেটা দিতেছি। তো নজেলের ফাইনাল টাইটের জন্য আপনারা চেষ্টা করবেন যে এখানে সুতা বা পাটের জাতীয় এমন কিছু দিতে, দড়ি, বা আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিলিকন। তো সামান্য পরিমাণ সিলিকন দিলে কি হয়, সিলিকন তো জানেন রাবারের মতোই একেবারে শান্ত থাকে, নরম থাকে। আবার পানি লিক করার কোনো ওয়ে থাকবে না, কোনো রাস্তা থাকবে না। তো এই যে দেখেন আমাদের রোটার লাগানো শেষ, অর্থাৎ আমাদের নজেল পুরোপুরি প্রস্তুত। এখন আমরা নজেল রে কানেক্ট করে দিতেছি যে ফ্লেক্সিবল শিফটের সাথে, ফ্লেক্সিবল ড্রাইভ শিফট। এই যে দেখেন, আর একটা জিনিস খেয়াল করেন যে আমরা যেই সাইডটা রাবার হাউস কেটেছিলাম সেই সাইডে কিন্তু এখনকার যে ভাইব্রেটর নজেল সেটিং করতেছি না, এখন সেটিং করতেছি কি যেই সাইডে আমাদের কাপলিং ছিল। কারণ কি, কারণ কাপলিং এর সাইডটা এখনো নতুন এর মতো আছে। যেহেতু কাপলিং এর সাইডের যে হাউজিং বা রাবার হাউস সুন্দর আছে, নতুনের মতো আছে, সুতরাং এই সাইডে আমরা একটা সকেট কানেক্টর দিয়ে এই পাশে এনে আমাদের যে ওকার ভাইব্রেটরের নজেল লাগিয়ে দিয়েছি। তাতে কি হবে, এটা নতুনের মতো আরো দীর্ঘদিন আমাদের সাপ্লাই দেবে। এই যে টিপসগুলা যদি আপনি শিখতে চান তাহলে ভিডিও 1 মিনিট দেখলে কোনোদিন হবে না, ভিডিও আপনার বারবার দেখতে হবে আর এই কাজ নিয়ে পড়ে থাকতে হবে, তা না হলে পারবেন না। আর যে কোনো কাজে সময় দিতে হয়, কাজরে ভালোবাসতে হয়, আর নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হয়। তো এই যে দেখেন আমাদের টাইটের সময় প্রত্যেকবারই আমরা ডাইস, আমাদের যে জাপানি ডাইস, এই ডাইসটারে অনেক বেশি পাওয়ার দিয়ে টাইট দিই যেন কোনোভাবে না ঘোরে, কারণ ঘুরলে আবার দাগ পড়ে যাবে। তো এখন আমরা আমাদের রিপেয়ার এর শেষ পর্যায়ে আছি। এখন আমরা কি লাগাইতেছি, যেটা মেশিনের সাইডে বা ইঞ্জিনের সাইডে বা মোটরের সাইডে লাগাবো সেই কাপলিংটা। তো এই যে কাপলিং এখানে কিছু জমে আছে বা বাড়ি দেওয়ার কারণে কিছুটা বাড়ি খেয়েছিল, সেটারে ঠিক করে দিয়েছি। এখন এই যে সেই কাপলিংটা সুন্দরভাবে ঢুকে যাইতেছে। তাইলে বুঝতে পারছেন, এই যে কাপলিং এর সাইডের দিকে আপনারা তাকান, এই যে দেখেন আমরা যে কেটে লাল টেপ দিয়ে যে রাবার হাউস নিপল বা রাবার হাউস জয়েন্ট যেটা দিয়েছিলাম সেটা দেখেন। এই যে রাবার হাউস নিপল রে যেই সাইডে দিয়েছিলাম সেই সাইডে আমরা আমাদের ইঞ্জিনের সাইড দিয়ে দিলাম, অর্থাৎ কাপলিং দিয়ে দিলাম।
আর যেই সাইডের রাবার ভালো ছিল সেই সাইডে কি নজল দিয়ে দিয়েছি। তো এটা আসলে একদিনে হবে না, আপনাদের কাজরে ভালোবাসতে হবে আর কাজ নিয়ে পড়ে থাকতে হবে, তাহলে এটা আপনাদের জন্য সহজ হবে। তো আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ। এখন কি, এখন আমাদের টেস্টিং এর পালা। টেস্টিং এর জন্য আমরা প্রস্তুত হইতেছি। তো আল্লাহ ভরসা, দেখা যাক আমাদের ফলাফল কি দাঁড়ায়। তো আপনাদের তো আশা করি মনে আছে যে আমরা কয়টা ধাপ পেরিয়ে এ পর্যন্ত এসেছি। সর্বপ্রথম কি করেছিলাম, আমাদের যে রাবারটা, ওপরের রাবারের অংশটা নষ্ট হয়ে গেছিল সেটা কেটে সেখানে ঠিক মেরামত করেছিলাম। তারপরে কি করেছিলাম, যে ভাইব্রেটর নজেল সেটা খুলে তার ভিতরের অংশগুলা মেরামত করেছিলাম। এবং সবশেষ আমরা সেটাকে এই যে টেস্টিং করব। তো চলেন আল্লাহর নামে দেখি আমাদের যে ফলাফল সেটা ঠিক আছে কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে পোকার ভাইব্রেটর মেরামত এটা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তো আপনারা যদি প্রবাসে কর্মসংস্থানের উদ্দেশ্যে আসতে চান, মালয়েশিয়া বা পৃথিবীর যে কোনো দেশে, তো অবশ্যই হাতের কাজ শেখার চেষ্টা করবেন, নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন। যদি আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি সম্মান এবং উচ্চ বেতন দুইটাই পাবেন। তো আপনারা যদি মেশিনারির ব্যাপারে, পকার ভাইব্রেটর কনক্রিটের কাজের সমস্ত মেশিনারি এবং মালয়েশিয়ার কনস্ট্রাকশনের ব্যাপারে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।